আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ২৬ ফেব্রুয়ারি শনিবার আপনাদের সবাইকে রানার টিভির নিয়মিত আয়োজন লিগ্যাল আপডেটে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আসম মাসুম। আমার সাথে উপস্থিত আছেন আজকে ব্রিটিশ ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞ সলিসিটার মিজানুর রহমান শিপু। শিপু, আপনাকে আমন্ত্রণ আজকের লাইভে। ধন্যবাদ মাসুম আপনাকে এবং রানার টিভিকে এত সুন্দর আয়োজনের জন্য। আর আশা করি আমাদের দর্শক যারা আসছেন আমাদের সাথে যোগ দিবেন এবং তারা যে কোনো কোয়েশ্চেনের জন্য আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, চাইলে আপনারা আমাদের সাথে কথাও বলতে পারেন অথবা কোয়েশ্চেন আপনারা স্ক্রিনে আমাদেরকে ড্রপ করতে পারেন। আপনারা আমরা আজকে একটি নাম্বার সংযুক্ত করেছি, সেটি হচ্ছে যে 07448357665। এছাড়া বিশ্বের অন্যান্য জায়গা থেকে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদেরকে ফোন করতে পারবেন। সেটা যে ইউকের যে কোড নাম্বার, যেটা 044007448357665। আপনাদের জন্য আমাদের স্ক্রিনে এই নাম্বারটি দেওয়া আছে। আপনারা যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সংযুক্ত হতে চান তারা আপনারা চাইলেই হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি ফোন করতে পারবেন। এছাড়া ইউকের ভিতর থেকে যারা আপনারা ফোন করবেন তারা সরাসরি এই নাম্বারটিতে ফোন করতে পারেন এবং আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবং তাৎক্ষণিকভাবে হয়তো যদি আমাদের এই উত্তর বা এই পরামর্শটি আমাদের জানা না থাকে, তাহলে আমরা চেষ্টা করব আপনাদের নাম্বারে পরবর্তীতে ফোন করে সেই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে প্রথমে কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমরা মূলত অ্যাসাইলেম এর বিষয় নিয়ে কথা বলতে চাই। পাশাপাশি ওয়ার্ক পারমিট নিয়ে নানান ধরনের কথা ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশেও কিন্তু ভিসা থেকে শুরু করে স্টুডেন্ট ভিসাতে যে ওয়ার্ক পারমিটটি সংযুক্ত করা হয়েছে এবং সেখান থেকে কিভাবে আসলে ওয়ার্ক পারমিটে সুইচ করা যায় সেই প্রসেসগুলো সম্পর্কে আমরা আজকে কথা বলবো। এর বাইরে আপনারা ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন, আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে আসলে অ্যাসাইলেমের বিষয়ে একটু কথা বলতে চাই। আপনারা জানেন এখন অনেকেই যুক্তরাজ্যে অ্যাসাইলেম এসে সিক করেন, অ্যাসাইলেম নিচ্ছেন এবং আমরা যারা ইউনিভার্সিটির স্টুডেন্টের যারা এজেন্ট হিসেবে কাজ করেন সেই এজেন্টের কাছ থেকেও সাম্প্রতিক আমরা জানতে পেরেছি যে অনেক স্টুডেন্ট এসেই অ্যাসাইলেম সিক করছেন। এই অ্যাসাইলেমের বিষয়টি কিভাবে আসলে সিক, মানে কোন কোন গ্রাউন্ডে সিক করা উচিত, আসলে শুধুমাত্র অ্যাসাইলেম সিক করলেই যে হয় না, সেটার জন্য গ্রাউন্ড থাকতে হবে এবং সেই গ্রাউন্ডগুলো কি কি এবং সেই অ্যাসাইলেম গ্রহণযোগ্য করার জন্য আসলে কি কি করা উচিত সেই বিষয়ে আমরা মিজানুর রহমান শিপুর কাছে জানতে চাইবো। শিপু, আসলে অ্যাসাইলেমের যে বিষয়টি, অনেকেই অ্যাসাইলেম এই দেশে 10 বছর 15 বছর থেকে হঠাৎ করে অ্যাসাইলেম যখন ইমিগ্রেশনে অনেক গ্রাউন্ড শেষ হয়ে যায় তারপরে দেখা যায় যে অ্যাসাইলেম নিচ্ছেন। আবার সাম্প্রতিক সময়ে আমরা অনেক বাংলাদেশি স্টুডেন্ট বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা তুলে এসে অনেকে ইউনিভার্সিটির সাথে যোগাযোগটি না করে তারপরে দেখা গেছে যে অ্যাসাইলেম নিচ্ছেন। অ্যাসাইলেমের আসলে নেওয়ার গ্রাউন্ড গুলো কি কি, এ বিষয়ে আপনার পরামর্শ? জি ধন্যবাদ মাসুম। যে বিষয়টা হচ্ছে অ্যাসাইলাম ভেরি সেনসিটিভ এবং এটা ইন্টারন্যাশনাল ইউএন কনভেনশনের মাধ্যমে রিকগনাইজড একটা প্রসেস। শুধু এটা ইউকের জন্য না, যে কোনো দেশেই আপনি যখন নির্যাতনের শিকার হবেন আপনি অবশ্যই সিক করতে পারেন এটা। তো এইখানে ভেরি রিসেন্টলি একটা মাসুম বলে রাখি আর শুরুতে আমি কথাটা বলা, ভেরি রিসেন্টলি অ্যাসাইলাম সিকার ফিগারটা অনেক বেড়ে গেছে এবং হোম অফিসও এটা নিয়ে খুব দে আর স্ট্রাগলিং, তারাও অ্যাকসেপ্ট করছে। এটার মেইন কারণ হলো আমাদের যারা এখন বর্তমানে আসতেছেন টায়ার ফোর স্পেশালি, তাদের একটা হিউজ অ্যামাউন্ট অফ একটা অংশ তারা আপনার ইউনিভার্সিটির সাথে পড়াশোনা করার জন্য বা পড়াশোনা করার একটা ডিফিকাল্টিতে পড়া, তারা দে আর সুইচিং টু অ্যাসাইলাম, সিকিং অ্যাসাইলাম। তো এখানে যে জিনিসটা হয়, এটা আসলে অনেকেই মনে করে অথবা ধারণা করে যে আমি অ্যাসাইলাম সিক করলে হয়তো পেয়ে যাব অথবা একটা প্রোটেকশন আছে, বাট দিস প্রসেস ইজ ফর অনলি ফর দোজ যারা অ্যাকচুয়ালি যাদের লাইফটা ইফ দে গোয়িং ব্যাক পুট অন সিরিয়াস হার্ম অথবা তারা একটা পারসিকিউশনের শিকার হবে। অ্যাসাইলাম সিক করার জন্য আইনেই বলা আছে আপনার কয়েকটা রিজন আছে, আপনি যদি এই কয়েকটা রিজনের মধ্যে পড়েন দেন ইউ ক্যান অনলি সিক অ্যাসাইলাম। তো তার মধ্যে প্রথম যে গ্রাউন্ডসটা আছে এটা বলা আছে রেস। আপনি যদি আপনার রেসের কারণে অথবা আপনার বিলিফের কারণে you feel that if you go back you will feel get persecution অথবা সিরিয়াস হার্ম অথবা ইল টর্চার্ড, আপনি টর্চার্ড হবেন, then this is one of the ground. Then your religion, হ্যাঁ আপনি যদি মনে করেন না আমি আমার ধর্ম
প্র্যাকটিসের জন্য অথবা ধর্মীয় মতবাদের কারণে আমি দেশে ফিরে গেলে নির্যাতনের শিকার হব, দেন দিস ক্যান বি ওয়ান অফ দ্য গ্রাউন্ডস। দ্য মোস্ট পপুলার গ্রাউন্ড ইজ পলিটিক্যাল ওপিনিয়ন। আমাদের বেশিরভাগ যারা অ্যাসাইলাম সিকার তারা এটাই দাবি করেন যে তার পলিটিক্যাল বিলিফের কারণে ইফ হি গোজ ব্যাক হি উইল সাফার, অথবা তার ফাঁসি হতে পারে, অথবা তার লাইফ টর্চারের শিকার হতে পারে, এই ধরনের একটা সম্ভাবনা বেশিরভাগ এই ক্যাটাগরিতে ক্লেইমড হয়। আরেকটা ক্যাটাগরি হয়েছে আপনার ন্যাশনালিটি, স্টেটলেস, যে বিষয়গুলো আমরা কিছুদিন আগে ডিল করছি। আফগানিস্তান থেকে অনেকে যারা স্পেশালি বিন স্ট্রাগলিং, তারা তাদের সরকার তাদেরকে ফেরত নিতেছে না। দেন বার্মা, দোজ আর দ্য লাইক স্টেটলেস কেস। এর বাইরেও আরেকটা ক্যাটাগরি আছে, ইফ ইউ ফিল, ও আপনি যদি মনে করেন যে কোনো একটা কারণে আপনার বিলিফ অথবা মতবাদ অথবা আপনার ওপিনিয়ন পুট ফরওয়ার্ড করার কারণে আপনার লাইফ অথবা আপনার ফ্যামিলি লাইফ ইজ এট থ্রেট, অথবা ইজ গোয়িং টু বি রিয়েলি ডিফিকাল্ট টু লিভ ইন। তো ইফ আপনি যদি এমন কোনো কিছু প্রমাণ করতে পারেন, দেন ইউ ক্যান ক্লেইম অ্যাসাইলাম। তো এইটা হলো আপনার দ্য রিজন, যে কোন কারণে আপনি অ্যাসাইলাম গুলা সিক করতে পারেন। তো তারপরে আসে আপনি যখন অ্যাসাইলাম সিক করবেন, দ্য মেইন রিজন, যে আমাদের যে লোকজন বা যারা আমাদের ভাই বা বোনেরা অ্যাসাইলাম সিক করে, মেইন এনকাউন্টারটা ফেস করেন, দে এক্সপেক্ট, এই সরকারের এক্সপেকটেশন হলো আপনি যখন অ্যাসাইলাম সিক করেন অথবা আপনি মনে করেন আপনি নির্যাতিত হবেন, দেন ইউ শুড ক্লেইম অ্যাসাইলাম as soon as possible, as soon as or reasonably practicable. আমাদের এখানকার যে মেইন সমস্যাটা হয় আমাদেরকে, যে অনেকে আছে এখানে 8 বছর, 9 বছর, 10 বছর, 12 বছর পরে তার মনে হলো আমি এখন অ্যাসাইলাম সিক করব। দেন দিস কোয়েশ্চন, এই শুধু এই একটি মাত্র কারণেই আপনার অ্যাসাইলামটা রিফিউজ হওয়ার জন্য যথেষ্ট, যে আপনি কেন আপনার এই ফিয়ারটা আপনি নিয়ে এতদিন বলেন নাই, বা কেন এই ফিয়ারটা আসছে। এই হলো আপনার অ্যাসাইলামের রিজন গুলো, কোন কারণে আপনি অ্যাসাইলাম সিক করতে পারেন। এখন যদি বলি যে প্রসেসটা কি, বা কিভাবে আপনি অ্যাসাইলাম এর আপনি সুযোগটা নিবেন, বা কিভাবে আপনি অ্যাসাইলামটা ক্লেম করবেন, এই ইজ ভেরি সিম্পল প্রসেস। হোম অফিস আপনার খুব সহজ এবং সুন্দর একটা প্রসেস সবার জন্যই ওপেন করছে, যে আপনি যদি মনে করেন যে আপনি মজলুমের শিকার, আপনি জুলুমের শিকার হবেন দেশে ফিরে গেলে, আপনি তাদের একটা ফোন লাইন দেয়া আছে, আপনি ফোন করে আপনার ক্লেমটাকে রেজিস্টার করবেন। তো ক্লেম রেজিস্টার করার সময় তারা শুধু আপনার ন্যাশনালিটি, আপনার আইডেন্টিটি, এই জিনিসগুলো কয়েকটা জিনিস শুধু ওরা কনফার্ম করে। এর বাইরে আপনার অন্য কোনো বিষয় নিয়ে অথবা তারা অন্য কিছু এই প্রিলিমিনারিতে তারা জিজ্ঞেস করে না। দেন তারা আপনাকে একটা আপনার অ্যাড্রেস জিজ্ঞেস করে, আপনাকে একটা রেফারেন্স নাম্বার দিবে। দেন দে উইল আস্ক ইউ, দে উইল টেল ইউ দ্যাট কখন তারা আপনাকে ফোন দিবে। আপনাকে ফোন দিয়ে আপনাকে একটা স্ক্রিনিং ইন্টারভিউর জন্য, অথবা যাকে বলে আমরা প্রিলিমিনারি ইন্টারভিউ, যেখানে আপনার ফেসিয়াল এক্সপ্রেশন, ফটোগ্রাফস প্লাস আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, এবং আপনার বেসিস, আপনি যে মনে করেন দেশে গেলে আপনি পারসিকিউশনের শিকার হবেন, ইল ট্রিটমেন্টের শিকার হবেন, টর্চার্ড হবেন, এই প্রিলিমিনারি রিজন, এই বেসিসটা তারা জানতে চায়। তো হোম অফিস এখন আরেকটা যে জিনিসটা করে, আপনার একটু অ্যাডভান্স, দে অলসো চেঞ্জ দেয়ার পলিসি, দ্য ওয়ে দে ডিল উইথ অ্যাসাইলাম। তো তার মধ্যে একটা জিনিস হলো, আগে স্ক্রিনিং এ গেলে হোম অফিস আপনাকে শুধু ফিঙ্গারপ্রিন্ট আর ফেসিয়াল এক্সপ্রেশন নিয়ে দে উইল আস্ক ইউ টু লিভ, আপনাকে তারা পরে কন্টাক্ট করবে অথবা মেইন ইন্টারভিউর জন্য জানাবে। তো হোম অফিস এখন যে একটা চালাকি অথবা পলিসিতে যে চেঞ্জটা নিয়ে আসছে, তারা আপনার প্রিলিমিনারি ইনফরমেশন ফর্ম নামে একটা ফর্ম হাতে দিয়ে দেয়। তো এই ফর্মটাদের উদ্দেশ্য হলো, তারা আপনার কাছ থেকে আপনার যা যা ডকুমেন্ট আছে, দে উইল আস্ক ইউ, যে আপনি উইদিন 2 উইকস, ও কেউ যদি বলে আই ডোন্ট হ্যাভ উইদিন 2 উইকস, আই ক্যান নট ম্যানেজ ইন 2 উইকস, আমার আর একটু সময় দরকার, তারা আপনাকে আপ টু 1 মান্থ পর্যন্ত সময় দিবে টু ফিল দিস আপ অ্যান্ড সেন্ড ইট ব্যাক অ্যালং উইথ ইউর এভিডেন্স ব্যাক টু হোম অফিস। সো দিস ইজ দ্য ওয়ে দ্য হোম অফিস ডিলিং। তারা আসলে আপনি মেইন ইন্টারভিউ যাওয়ার আগেই দে ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ মোর। The when you go to interview, আপনি যখন ইন্টারভিউ যাবেন, then they can ask you, they can interrogate you, or they can assess you. So this is very important policy. আগে অনেকেই একটা পলিসি ছিল, আপনি শুধু প্রিলিমিনারি যাবেন, চলে আসবেন, then you send your documents slowly, gradually you wait for the interview. But now the policy has been bit changed. তো এখন আপনাদেরকে যখনই অ্যাসাইলাম সিক করবেন, ইউ মাস্ট প্রিপেয়ার ইয়োরসেলফ, ইউ মাস্ট নো দ্যাট দ্য রিজন ইউ আর ক্লেমিং অ্যাসাইলাম, কোন কিভাবে এবং কোন কারণে ইউ ফিল দ্যাট ইউ বিং পারসিকিউটেড ইফ ইউ গো ব্যাক। তো হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট।
তো এই জিনিসগুলো আমাদের অনেক ভাই বা বোনেরা অনেকেই জিনিসটা খেয়াল করে না, অথবা অনেকে শুধু সময় টাইম পাস করার জন্য করে। দিস ওয়ে ইউ আর এভিউসিং দ্য ফুল প্রসেস। আপনি এইভাবে চাইলেই আপনি করতে পারেন। মাসুম, মনে হয় আমাদের একজন কলার আমাদের সাথে। হ্যাঁ, আমি কলটা নেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। জি, জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, আপনি আছেন স্টুডিওতে ভাইজান, আপনি কথা বলেন। আপনার নামটা ভাইজান? জি, আমার নাম মাইন। জি, আমি এই ডিলে থাকি। জি, ক্যান্সিতে। জি, যে আমি আমার প্রশ্নটা হচ্ছিল যে আমার একজন রিলেটিভ জি, ইউকে থেকে আসছে। এখন সে অ্যাসাইলামের জন্য অ্যাসাইলাম অলরেডি ক্লেম করে ফেলছে। এখন ও অ্যাসাইলামের একটা বিষয় তৈরি করেছে, এই বিষয়ে অ্যাসাইলাম করতে হবে। আমি জানতে চাচ্ছি ওটা কি ওর জন্য এফেক্টিভ হবে? আমি কি বলবো কি ও বলতে চাচ্ছে অ্যাসাইলামের জন্য? আচ্ছা, আমি আপনাকে এই জিনিসটা জিজ্ঞেস করবো, উনি কবে আসছেন এবং কিভাবে আসছেন এই দেশে? উনি অক্টোবরে আসছেন, স্টুডেন্ট ভিসায় আসছে। আচ্ছা, স্টুডেন্ট ভিসায় নিয়ে আসছেন অক্টোবরে। আচ্ছা, জি, বলেন, উনি কি অলরেডি অ্যাসাইলাম সিক করে ফেলছেন? জি, উনি অলরেডি অ্যাসাইলামের জন্য কল দিয়েছিল হোম অফিসে, আর ওরা একটা রেফারেন্স নাম্বার ওকে দিচ্ছে। এখন বলছে যে 12 থেকে 14 উইকস তারা কল করবে। জি, জি, কারণ ইন্টারভিউটা নিবে আর কি। লং কিউ, বিকজ দেয়ার ইজ এ লং কিউ। জি, আপনাকে জি, জি, বলেন এখন আপনার কোয়েশ্চেনটা কি ভাইজান? কোয়েশ্চেনটা হচ্ছে ও ওইরকম একজন লয়ার সাথে কন্ট্যাক্ট করছে, যে লয়ার বলছে এরকম বলতে যে ও দেশ থেকে কিছু ঋণ মানুষের কাছ থেকে কালেক্ট করছিল এবং এই দেশে আসার জন্য বা অন্য একটা মোটিভের জন্য ঋণ কালেক্ট করছিল। তারপরে এখন ওই দেশের মানুষ তাকে ঋণের জন্য বিভিন্ন প্রেশার দিচ্ছে এবং তাকে হুমকি ধামকি দিচ্ছে যে যদি সে দেশে যায় তাকে মেরে ফেলবো যদি ঋণ গুলা না দেয়, ব্যাংকে থেকে লোন নিয়েছিল ওই বিষয়টা। সরি, সেটা নিয়ে সে ক্লিক করবে। জি, সরি, এগুলো এফেক্টিভ হবে? জি ভাই, আমি আসলে এই বিষয়টা নিয়ে আপনাকে আপনার এই বিষয়টা নিয়ে আমি এখানে কমেন্ট করতে পারবো না, কারণ আপনি যেহেতু অলরেডি একজন আইনজ্ঞর সাথে পরামর্শ করে কাজটা করছেন, আপনার তার সাথে যোগাযোগ করেন। আমি মনে হয় উনি আপনাকে ভালো পরামর্শ দিতে পারবে। কারণ আপনি যদি মনে করেন যে দ্যাট ইফ ইউ গো ব্যাক, আপনার যে আত্মীয় আছে বা যে রিলেটিভ যেই হোক সে যদি দেশে গেলে সে ইল টর্চার্ড অথবা ট্রিটমেন্টের শিকার হবে, এবং দেয়ার ওয়াজ রিজন, আপনি কোন কোন কারণ আছে এখানে, there is no, হোম অফিসের ক্লিয়ারলি বলা আছে আপনি আপনার লাইফে টর্চারের শিকার হবেন, আপনি নট, ইটস নট বিকজ ইউর পার্সোনাল রিজনস। তো পার্সোনাল রিজনের জন্য সরকার আপনাকে এই কোনো ধরনের প্রোটেকশন অফার করবে না। বা স্টিল আমি বলবো আপনি আপনার যে যার সাথে পরামর্শ করে আপনারা অ্যাসাইলাম সিক করছেন, অথবা আপনার যদি লয়ার থাকে তাদের কাছে আপনি পরামর্শ নেন। আমার রিলেটিভ, আমি এই বিষয়ে ওকে বলছিলাম, আপনাদের কাছে পরামর্শ চাচ্ছিলাম। ও কি নিজ থেকে অন্য একজনের সাথে পরামর্শ নিয়ে নিচ্ছে, বাট আমি এই নিয়ে একটু সন্দেহ ছিলাম, তাই আপনাদেরকে জিজ্ঞেস করছি যে এটা তো এফেক্টিভ হবে না। না, এটা এখন আপনি কতটুকু ইল টর্চার্ড অথবা ট্রিটমেন্টের শিকার হবেন, আমি আপনার তো আপনার মানে এটার জন্য পর্যাপ্ত প্রমাণ আছে কিনা যে আপনার দেশে গেলে তারা আপনাকে লাইফ থ্রেট থাকবে, তারপর এর আগে আসার ঠিক আগে আগে এরকম কোনো ইনসিডেন্ট ঘটেছে কিনা যেটার কারণে আপনার প্রাণ সংশয় বা জীবন নাশের সম্ভাবনা আছে। এগুলো অনেকগুলো সার্কামস্টেন্সের উপরে আসলে এই বিষয়গুলো ডিপেন্ড করে। আমাদের কাছে আপনার নাম্বার যেহেতু আছে, আমরা চেষ্টা করব যে আফটার প্রোগ্রাম আপনার সাথে আরেকটু বিস্তারিত বোঝার জন্য অন স্ক্রিনে আসলে যেহেতু আরেকজন লয়ারের সাথে আপনি কথা বলেছেন এই বিষয়ে, আমার মনে হয় যে আমরা এই বিষয়টি নিয়ে আসলে এখানে কমেন্ট করার আসলে কারণ অনেক লয়ারদের নিজস্ব অনেক চিন্তা ভাবনা থাকে, তারা তাদের এক্সপিরিয়েন্স থেকে অনেক সময় আছে। এখন তিনি হয়তো তার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে একটি পরামর্শ দিয়েছেন বা একটা গ্রাউন্ড যেটি তৈরি, যে গ্রাউন্ডটি হয়তো আপনাদের আছে সেই গ্রাউন্ডটির উপরেই হয়তো তিনি একটি পরামর্শ দিয়েছেন। এখন সেই গ্রাউন্ডটি আসলে কতটুকু এই স্ক্রিনে আসলে এই মুহূর্তে মন্তব্য করাটা একটু জটিল। আমরা আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করব। ধন্যবাদ আপনাকে। ওকে, জি, ধন্যবাদ স্যার। জি, মাসুম, আমি একটা বিষয় আমি মনে করি যে ফোনের ওইটা রিঙ্গারটা অফ রেখে জাস্ট ভাইব্রেশনটা অন করে রাখলে ভালো হবে। যাই হোক, আমরা আসলে অ্যাসাইলাম নিয়ে আসলে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে। এখানে মূল বিষয়টি হচ্ছে অনেক আম আমি বলব না নাম, সর্বস্ব কিছু প্রতিষ্ঠান বলেন বা আইনি পরামর্শ দিয়ে থাকেন অনেকে। আমাদের কাছে কিন্তু এই ধরনের অভিযোগও আসে যে অনেকে এই ধরনের ডকুমেন্টস ক্রিয়েট করে একটা এভিডেন্স ক্রিয়েট করার চেষ্টা করেন। সেটি আসলে সম্পূর্ণ বেআইনি। আপনার যদি রিয়েল কোনো রিজন থাকে আপনার যেটার কারণে আপনার বাংলাদেশে আপনার নিজ দেশে আপনার
জীবন সংশয়ের বা প্রাণ হারানোর অথবা মানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি আপনার জীবনকে হুমকির সম্মুখীনে ফেলে দিবে। তাহলে সেক্ষেত্রে আপনি আপনার এই বিষয়টা এবং সেটাকে খুব প্রপার ওয়েতে আপনাকে হোম অফিসের সামনে এভিডেন্স উত্থাপন করতে হবে। আপনি হুট করে ১০ বছর ১২ বছর এমন মানে অনেকে যারা বাংলাদেশ থেকে এসে করছেন সেটা ঠিক আছে। অনেকে আবার আমরা দেখি যে ১০ বছর ১২ বছর এই দেশে বিভিন্নভাবে ইমিগ্রেশন ট্রাই করতে, করতে কোনো কিছু না হওয়ার পরে সব শেষে এসে একটা অ্যাসাইলাম দেওয়ার চেষ্টা করেন। যেটা আসলে তার বাংলাদেশের সাথে গত ১০-১২ বছরের যেই সম্পর্ক আসা যাওয়া এটা কোনো কিছুর সাথেই আসলে এটাকে রিলেট করে না। সুতরাং এই বিষয়গুলো আইনি এই পদক্ষেপগুলো নেওয়ার ক্ষেত্রে আসলে আরেকটু সাবধানতা এবং প্র্যাকটিক্যাল হওয়া উচিত বলে আমি মনে করি। শিপু আপনার পরামর্শ কি এক্ষেত্রে? জি, আমি এখানে আরেকটা জিনিস আমি বলবো মাসুম, যে আপনি বলছেন শুধু জীবন নাশ অথবা যেকোনো কারণে। এখানে কিন্তু হোম অফিসের যে গাইডেন্স আছে বা যে পলিসিটা যে বা আইনটা বলে যে আপনার কোনো পার্সোনাল রিজনসে ইট ক্যান নট বি দে ক্যান অফার এনি প্রোটেকশন। সরকার অথবা আইন আপনাকে প্রোটেকশন দিতে পারে না। যে আপনার অ্যাসাইলামের যে রিজনস গুলো আছে বা যে গ্রাউন্ডস গুলো আছে, আপনার রিজনসটা অথবা প্রাণনাশের কারণটা ইট মাস্ট ফল উইদিন দ্যাট গ্রুপ। আর এখানে আমি আরেকটা সবাইকে বলবো, স্পেশালি যারা আমার সাথে দর্শক বা ভাইরা যারা আমাদের সাথে আছেন, তো যারাই আমাদের কাছে আসেন অনেক সময় মাসুম, যে বলেন কি বলবো বা কি কারণে, the question is answer is, আমি আনসারটা এভাবেই বলবো, যারাই আসে আমি তাদেরকে এটাই বলি, আপনি ইফ ইউ ফিল যে আপনার লাইফটা টর্চার্ড হবে অথবা পারসিকিউশন হবে, then you must find a reason. You must tell me the reason that why you feel you cannot go back. Well, what is the reasons? So I want you to tell me the reason, not me to tell you the reason. Okay, so this is, যারা অ্যাসাইলাম সিক করতে আসবেন তাদের কাছে অনুরোধ বা বলবো, আপনারা আসার আগে বা আপনারা ক্লেম করার আগে অবশ্যই you need to know that why you are claiming, not to abuse the process, which is very ধন্যবাদ। ধন্যবাদ শিপু। আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে। আলী আব্দুল নামে একজন প্রশ্ন করেছেন। তিনি ২০১৪ সালে ইনডিফিনিট লিভ টু রিমেইন পেয়েছেন। মানে এখানে স্থায়ী বাসিন্দা হিসেবে থাকার অনুমোদন পেয়েছেন। কিন্তু ২০২০ সালের মে মাসে উনি উনি যেহেতু উনি খুব সম্ভবত ফুড ডেলিভারির কাজ করে থাকেন এবং সে কারণে উনি গাড়ি ব্যবহার করতেন, কিন্তু উনার ফাস্ট ফুড ডেলিভারি ইন্স্যুরেন্স ছিল না। মানে নরমাল ইন্স্যুরেন্স দিয়ে উনি সেটা করতেন এবং এ কারণে উনার টোটাল ৫ টি ভুল বা ফল্টের কারণে পুলিশ তাকে উনাকে ৮ পয়েন্ট দিয়েছে ড্রাইভিং এ এবং ১২০ পাউন্ড ফাইন দিয়েছে। যে ইন্স্যুরেন্স ছাড়া যে উনি ফুড ডেলিভারি করেছেন। হ্যাঁ, এই ক্ষেত্রে উনি এখন যদি ব্রিটিশ ন্যাচারালাইজেশন এর জন্য এপ্লাই করতে চায় সেক্ষেত্রে উনার কোনো সমস্যা হবে কিনা অথবা উনাকে আরো অপেক্ষা করতে হবে? এই জিনিসটা উনি জানতে চাইছেন। আচ্ছা, টু ড্রাইভ এ ভেহিকেল উইদাউট ইন্স্যুরেন্স, এখন আপনি যদি বলেন মাসুম আই এম নট ক্লিয়ার ফ্রম দিস ব্রাদার হু ইজ পুট দ্য কোয়েশ্চেন ইন, যে উনি কি হি ডোন্ট হ্যাভ এনি ইন্স্যুরেন্স এট অল অর হি ডোন্ট হ্যাভ এনি ফুড ইন্স্যুরেন্স? উনার ইন্স্যুরেন্স ছিল কিন্তু উনার ফুড ইন্স্যুরেন্স ছিল না। So in that case, he can make an application for the naturalization, but he need to declare that offense he made. তো উনি এখানে যদি জি এখানে বিষয় হচ্ছে উনার অফেন্সটা যেটা সেটা আমি যেটা দেখলাম যে উনাকে উনার ড্রাইভিং এর পয়েন্ট দেওয়া হয়েছে এবং ১২০ পাউন্ড ফাইনও করা হয়েছে। এখন এই ফাইনটা তো যেটা উনি তো সেই ফাইনটা নিশ্চয়ই পরিশোধ করে ফেলেছেন এবং সেটা নিশ্চয়ই কোর্ট পর্যন্ত গড়ায়নি এবং সেখানে হ্যাঁ, গিয়ে হয়তো তিনি মানে যে গিল্টি প্রুফ যেটা মানে ফার্দার গিল্টি প্রুফ যেটা সেটা হয়নি। সেক্ষেত্রে কি আসলে এটা প্রবলেম হবে কিনা? আমার তো মনে হয় এটি না হওয়ার সম্ভাবনা না, বেশি। না মাসুম, আমি এটাই বলছি এইজন্য যে এখানে কোনো প্রবলেম হবে না। বাট আপনি যখন ন্যাচারালাইজেশনের ফর্মটা ফিল আপ করতে যাবেন, এখানে ইভেন কি ড্রাইভিং কোনো অফেন্স আছে কিনা আপনার বা কোনো ধরনের কোনো অফেন্স আছে কিনা, আপনাকে ইউ নিড টু টিক অন দ্যাট বক্স এন্ড ইউ নিড টু টেল দ্যাট হোয়াট ওয়াজ হ্যাপেন্ড অ্যাকচুয়ালি। সো ওকে। এই ক্ষেত্রে উনার ন্যাচারালাইজেশন কোনো প্রবলেম হবে না। তো কিন্তু আমিও আপনাকে বলবো আমার মনে হয় যে ডিক্লেয়ার করা উচিত। যেহেতু জি, ন্যাচারালিজম ফর্মে এই অপশনটি আছে, আপনি ক্লিক মানে মানে ঠিক দেওয়ার একটা অপশন আছে যে আপনার ড্রাইভিং অফেন্স আপনি করেছেন কিনা। যেহেতু এটি ক্লিয়ারলি ড্রাইভিং অফেন্স আপনার ৮টি পয়েন্ট কাটা গিয়েছে এবং ড্রাইভিং এর ইন্স্যুরেন্স অফেন্স এর কারণে আপনাকে ১২০ পাউন্ড ফাইনও দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এটি ফর্মে আপনার ডিক্লারেশন দেওয়াটা উচিত হবে। তবে এটি আপনার ন্যাচারালাইজেশন এর ক্ষেত্রে কোন ধরনের এফেক্ট পড়বে না বলে আমরা মনে করি। মশা ধন্যবাদ। করে। জি। হ্যাঁ, ধন্যবাদ। আ জি। আমরা আমরা পরবর্তীতে ইমিগ্রেশন নিয়ে ইমিগ্রেশনের অ্যাসাইলাম নিয়ে আমরা কথা বলছিলাম। অ্যাসাইলাম নিয়ে একজন প্রশ্ন করেছিলেন। সেটির উত্তর দেওয়ার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তারা 0044748357 এই ২ টি নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে কথা বলতে পারেন। আ আবারও আলী আব্দুল প্রশ্ন করেছেন যে
উনি ওনার ফাইন অলরেডি পে করে ফেলেছেন এবং উনার অ্যাপ্লিকেশন সাকসেস হওয়ার মানে চান্স কতটুকু? আপনার অ্যাপ্লিকেশন এই এই ফল্টের কারণে আসলে অ্যাপ্লিকেশন মানে ডিক্লাইন হওয়ার সুযোগ নেই। আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু আপনি আপনার যে অফেন্সটা হয়েছিল বা যেটা শিকার হয়েছিল সেটা আপনার ডিক্লারেশন দিতে হবে। কোনো কিছু হাইড করাটা উচিত হবে না। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে আমরা আরো যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আমরা অ্যাসাইলাম নিয়ে কথা বললাম। আমরা অ্যাসাইলাম নিয়ে আর কোনো কিছু আপনার বলার আছে কিনা? মিজানুর রহমান শিপু। জি মাসুম, অ্যাসাইলাম ইজ এ হিউজ সেক্টর বা হিউজ এরিয়া একটা। এখানে জাস্ট শুধু আমি আমার যে ইনিশিয়াল কভারেজে অ্যাসাইলাম কিভাবে সিক করতে হয় এবং কোন কোন কারণে আপনি সিক করতে পারেন এবং ইনিশিয়াল প্রসেসটা পর্যন্তই আমি আজকে এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। বাট এখন আরো যে জিনিসগুলো আপনি যখন স্ক্রিনিং এ যাবেন, স্ক্রিনিং এ যাওয়ার পরে যে জিনিসটা হয়, আপনাকে তো বললাম যে এখন হোম অফিস বিট এক্সপার্ট অ্যান্ড বিট অ্যাডভান্সড অ্যাজ ওয়েল। তারা আপনাকে স্ক্রিনিং এ যাওয়ার পরেই যে জিনিসটা করে, আপনার হাতের প্রিলিমিনারি ইনফরমেশন ফর্ম দিয়ে দেয়। তো উইদিন দ্যাট ফর্ম মাসুম, আপনার স্কুল লাইফ, ইয়োর কলেজ লাইফ, হোয়াট ইউ হ্যাভ ডান ইন ইয়োর কান্ট্রি, হোয়াট এডুকেশন, হোয়াট ফ্যামিলি মেম্বার, এনি কানেকশনস, any criminal records, everything. So basically in this form they take everything about you. They wanted to know everything about you. Then also there is a box, you need to tell clearly, very briefly, your reasons, and also that the documents you are submitting with this form. So basically আপনি preliminary screening এর পরেই আপনারা কিন্তু you need to send all your documents in support of your claim, that why you cannot go back, or is there any case against it, or is there any evidence what you are claiming. সো আপনাকে এই জিনিসগুলা পাঠিয়ে দিতে হবে হোম অফিসে। দেন হোম অফিস যে জিনিসটা করে, এই সবগুলা কাগজের আপনার অ্যাসেস করবে এবং আপনাকে তখন তারা মেইন ইন্টারভিউর জন্য কল করবে। এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলি দর্শকদের। আগে যেটা হতো যে প্রথম স্ক্রিনিং ইন্টারভিউটা ছিল খুব বেসিক একটা ইন্টারভিউ, 10 মিনিটস এর আর 15 মিনিটস ম্যাক্সিমাম। সেখানে তো আপনার ফিঙ্গার প্রিন্ট নিয়ে তারপর আপনার যে পাসপোর্ট যেটি নিয়ে আপনি বাংলাদেশ থেকে বা আপনার নিজ দেশ থেকে এসেছেন সেই পাসপোর্টটি রেখে দিয়ে তারপরে আপনাকে একটি মানে এখানে যে আপনি অ্যাসাইলাম সিক করেছেন সেই কোন গ্রাউন্ডের উপর করেছেন একটা বেসিক একটা ইন্টারভিউ 8 থেকে 10টি ভেরি ব্রিফলি, খুবই ছোট একটা ইন্টারভিউ নেওয়া হতো। তারপরে হয়তো আপনাকে জিজ্ঞেস করা হতো যে অনেক সময় যে আপনার ডকুমেন্ট প্রিপেয়ার করতে কতদিন সময় লাগবে, এটা ওই স্ক্রিনিং এ জিজ্ঞেস করা হয়। আপনি যদি বলেন 6 মাস থেকে 8 মাস ওর 1 বছর লাগবে, তখন তারা ওইটাকে লিখে রাখে এবং হোম অফিস তাদের টাইম যখন মানে আপনার কেসের টার্ন যখন আসে তখন হয়তো 1-1.5 মাস বা 15 দিন 20 দিন 1 মাস হাতে রেখে আপনাকে জানাবে যে জানায় সাধারণত যে সামনের মাসে অমুক তারিখ আপনার কোর্টের ট্রায়াল অথবা এইভাবে এই হচ্ছে বিষয়। কিন্তু বর্তমানে যেটি করছে তারা কিন্তু আপনি যে গ্রাউন্ডে অ্যাসাইলাম সিক করতেন আগের সিস্টেমে হচ্ছে কি যে হোম অফিসের একজন অফিসার কিন্তু আপনার কেসটাকে নিয়ে স্টাডি করার খুব একটা এনাফ টাইম পেতেন না, কারণ ডকুমেন্টেশন সাবমিশনটা এমন এক টাইমে হতো এবং হোম অফিসের একজন কেস ওয়ার্কারের উপরে অনেকগুলো কেসের প্রেশার থাকে সাধারণত, যেই কারণে তারা আসলে একজন ইন্ডিভিজুয়ালকে নিয়ে এনাফ রিসার্চ করার টাইম তাদের থাকে না, যে কারণে বেশিরভাগ কেস সাকসেসফুল হওয়ার একটা চান্স থাকে যেগুলো গ্রাউন্ড খুব ভালো হয় এবং যেগুলোর ডকুমেন্টেশন গুলো সঠিক থাকে। কিন্তু বর্তমানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাসাইলাম চাওয়ার পরে এই যে স্ক্রিনিং ইন্টারভিউর পরপরই কিন্তু আপনার কাছ থেকে ডকুমেন্টেশনের একটা বড় বান্ডুল আপনার কাছ থেকে নিয়ে নিবে এবং এই যে এখন তো বর্তমানে হোম অফিসের সেকেন্ড ইন্টারভিউর জন্য 1.5 থেকে 2 বছর 3 বছর পর্যন্ত সময় কিউ এমন পর্যায়ে লং কিউ এবং এই লং কিউ সময়ে ভিতরেই কিন্তু হোম অফিস আপনার এই যে ডকুমেন্ট গুলো আপনার কাছ থেকে নিয়ে নিল, তারা কিন্তু এনাফ টাইম পাচ্ছে এটাকে নিয়ে রিসার্চ করার, এটাকে নিয়ে ইনভেস্টিগেশন করার, এটা কেন আপনাকে দিবে এবং কেন দিবে না সেই বিষয়গুলো নিয়ে যথেষ্ট রিসার্চ করার টাইম তাদের হাতে চলে এসেছে। সুতরাং এখন অ্যাসাইলাম সিকের ক্ষেত্রে একবারে লেম এক্সকিউজ দিয়ে যে অনেক ধরনের একবারে দুর্বল গ্রাউন্ড তৈরি করে যারা বা দুর্বল গ্রাউন্ড দিয়ে যারা অ্যাসাইলাম সিক করছেন সেটা একবারেই সঠিক হবে না, কারণ হোম অফিস এখন এনাফ টাইম তাদের হাতে রেখে দিচ্ছে আপনার কেস নিয়ে রিসার্চ করার জন্য। বর্তমান যে নতুন এবং সাম্প্রতিক সময়ে যে কয়েকজন আমাদের পরিচিত যে কয়েকজন অ্যাসাইলাম সিক করেছেন তাদেরকে কিন্তু এই প্রসেসটার ভিতর দিয়েই যেতে হচ্ছে। তো মুদ্রা কথা এই হচ্ছে অ্যাসাইলাম সংক্রান্ত বিষয়। আমাদের যে নাম্বারটি দেওয়া আছে এরপরও যদি আপনাদের পরবর্তীতে অ্যাসাইলামের বিষয় নিয়ে কোনো পরামর্শ, কোনো আইনি পরামর্শ প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা আমাদের এই যে
07448357665 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই নাম্বারটিতে আপনারা ফোন দিলে আমরা আপনাদেরকে চেষ্টা করব এই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য। আমরা এখন পরবর্তী যে বিষয় সেটি হচ্ছে যে ওয়ার্ক পারমিট। সেই ওয়ার্ক পারমিটে আমরা একটু যাব। সেই ওয়ার্ক পারমিটের মধ্যে রিসেন্টলি আপনারা জানেন কেয়ার ওয়ার্কার ভিসা নিয়ে একটি শোরগোল পড়ে গিয়েছে বাংলাদেশে এবং ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির মধ্যে। বাংলাদেশে বিশেষ করে একটি চক্র আমরা দেখতে পেরেছি যে তারা এই কেয়ার ওয়ার্কার ভিসার জন্য বাংলাদেশের ট্রেনিং সেন্টার পর্যন্ত খুলে বসেছেন। সুতরাং এই বিষয়গুলো নিয়ে এর পাশাপাশি বাংলাদেশ থেকে স্টুডেন্ট যারা আসছেন তারা আসলে কিভাবে ওয়ার্ক পারমিটের মানে লেখাপড়ার পাশাপাশি কাজের পাশাপাশি কিভাবে তারা ফুল টাইম কাজে ঢুকতে পারেন এবং সেখান থেকে কিভাবে তারা ওয়ার্ক পারমিটে সুইচ করতে পারেন এই প্রসেসটি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। আমার মনে হয় যে মিজানুর রহমান শিপু আপনি ওয়ার্ক পারমিটের আমরা স্টুডেন্ট থেকে শুরু করি। আমার মনে হয় যে একজন স্টুডেন্ট যখন বাংলাদেশ থেকে আসে তারপরে সে 20 ঘন্টা কাজের সুযোগ পায়, তার স্পাউস ফুল টাইম কাজের সুযোগ পাচ্ছে। সেখান থেকে তারা কিভাবে ফুল টাইম এবং তার পরবর্তী ধাপে কিভাবে তারা আসলে ওয়ার্ক পারমিট নিতে পারে এবং ওয়ার্ক পারমিট নেওয়ার পরে কিভাবে এদেশে স্থায়ী হওয়া যায় এই প্রসেসটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করার জন্য অনুরোধ করছি। জি ধন্যবাদ মাসুম। এই স্পেশালি ওয়ার্ক পারমিটটা ভেরি রিসেন্টলি দেশে বিদেশে সব জায়গাতে সবারই একটাই কোয়েশ্চন, অনেক ফোন কল যে আমি কিভাবে স্পেশালি কেয়ার ভিসাটা যেতে পারবো। এটাতে আসার আগে বলবো যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে আসতেছেন, স্পেশালি যারা আমাদের ভাই বোনেরা যারা মাস্টার্স এর কোর্সের জন্য আসছেন, তারা অনেকেই খুব ভালো করে পড়াশোনা করে আগাবেন ইনশাল্লাহ। তার কারণটা হলো আপনার অনেকেই যারা বাংলাদেশ থেকে আসতেছেন দে গট ফিনান্সিয়াল বিট অফ প্রেশার এজ ওয়েল। স্পেশালি যারা আমি আন্ডার গ্রাজুয়েটে যারা আসতেছেন, আমি অনেকেরই জানি অথবা অনেককে আমরা ডিল করতে হয়, দে ক্যান নট কন্টিনিউ দেয়ার স্টাডি। দ্য মেইন রিজন এইটাই যে তারা বিকজ অফ দেয়ার ফিনান্স দে ক্যান নট কন্টিনিউ স্টাডি। তো অবশ্যই আপনারা যারা আসবেন, আমি আশা করি আসার আগে ভালো করে প্ল্যান করবেন হাউ ইউ ফিনান্স ইউর স্টাডি, আপনারা কিভাবে আপনার স্টাডিটা ফিনান্স করবেন। কারণ আপনি আসার পরে ইউ ডোন্ট নো, আপনি জানলেন না, বুঝলেন না কি করবেন, দেন আপনি ইউ উইল ফল ইন ট্র্যাপ। আর এটা এমন একটা দেশ, আপনি উইদাউট ডকুমেন্টেশন আপনার জন্য ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট। আপনি না কাজ করতে পারবেন না, আপনি হাউজিং পাবেন না, there is you will be put in very difficult situation. আর আপনি যদি ঠিক মতো পড়াশোনা করেন, পড়াশোনার পাশাপাশি আপনি 20 ঘন্টা কাজ করতে পারবেন। আপনি পড়াশোনা শেষ করার পরে আপনি পোস্ট স্টাডি ওয়ার্ক পাবেন। পোস্ট স্টাডি ওয়ার্কে আপনি আপনার চুজেন ওয়ার্ক সেক্টরে আপনি যদি কাজ করতে পারেন, আপনি ভালো ভালো জায়গাতে কাজ করতে পারবেন। Then if you feel or if someone an employee sponsor you, then আপনি ওয়ার্ক পারমিটে সুইচ করতে পারবেন। সুতরাং আপনি যদি পড়াশোনা করেন এবং আমি মনে করি there is a really bright and good future ahead. আচ্ছা, এখন যারা স্পেশালি মাস্টার্স এর কথা এই কারণে বলছি, যারা স্পেশালি ম্যাচিউরড স্টুডেন্ট, বিকজ তারা একটা লাইফের একটা ফেজ, একটা অংশ দে হ্যাভ সিন ও দে কেম অ্যাক্রস। তো যারা এখানে মাস্টার্স এর জন্য আসেন 1 year অথবা 2 years এর জন্য, somehow they manage themselves. এটার কারণ হলো আরেকটা, বিকজ তারা 1 year আপনি ইট ক্যান গো এ ব্লিঙ্ক অফ এন আই। তো আপনি যদি কোনোভাবে একটু কষ্ট করে আপনি মাস্টার্সটা শেষ করতে পারেন, as soon as you finish your study, then you can switch to the scheme of post study work. তো যখনই আপনি পোস্ট স্টাডি ওয়ার্কে যাবেন, then you'll get the advantage of 2 years work full free. You can work 2 years. So within that time what you can do, আপনি আপনার prospective employer কে you can show your skill. You can approach them that this is my skill, I can continue to work, or I can put my contribution that way. Then he or she, if they like you, they can sponsor you. তো আপনি যদি স্পন্সর করতে পারেন, তারা যদি আপনাকে স্পন্সর করে ফেলে, then you can switch to this work permit, then you can settle in this country very easy. Otherwise, to go and to settle in this country without the skilled migration at the moment, the way the rules stated is 10 years. So it's going to be a bit tough to go that long run. But আপনারা যারা এই দেশে আপনার স্পাউস নিয়ে আসছেন, যাদের স্পাউস এন্ড ফুল টাইম কাজ করতেছে, তো ইফ ইউ আর ফাউন্ড আপনার স্পাউস যদি একটা ভালো কাজ স্কিল থাকে, হি অর শি ক্যান অলসো সুইচ টু দ্য টায়ার 2। তো টায়ার 2 তে সুইচ করতে পারে। as long as you switch or you stayed in any category, then you can continue to live your UK life peacefully. Otherwise you will be lost of track. It's going to be very difficult.
কারণ আপনি যদি একবার ভিসা অথবা দে কার্টেল ইউর লিভ, ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট টু গেট এনি কাইন্ড অফ ভিসা ফ্রম or within the UK. এটা একটা খুবই জিনিস একটা জিনিস এই পয়েন্টে আমি জানতে চাই, সেটা হচ্ছে যে ধরেন একজন মেয়ে আসলেন স্টুডেন্ট ভিসায় এবং তার হাসব্যান্ড হচ্ছেন মানে স্পাউস হিসেবে আসলেন ৪০ ঘন্টা বা ফুল টাইম কাজের পারমিশন আছে। ঠিক এই মানে স্টাডির মাঝখান অবস্থায় যদি হাসব্যান্ড ওয়ার্ক পারমিটে সুইচ করেন, সেক্ষেত্রে কি ওয়াইফ তার স্পাউস হিসেবে সুইচ করতে পারবেন কিনা, এবং সেক্ষেত্রে আসলে এটা কিভাবে কাজ করবে? না, অবশ্যই যে স্পাউস আছে সে যদি হি অর শি উইল, তার যদি স্পন্সর পেয়ে যায় অবশ্যই সে সুইচ করতে পারবে। তো সে সুইচ করার সাথে সাথে তার যে স্পাউস আছে হি অর শি অলসো ক্যান সুইচ টু দিস ক্যাটাগরি। তো দিস ওয়ে দেন ইজ গোয়িং টু বি ইজিয়ার ফর দেম টু ইন দ্য লং রান টু সেটেল ইন দিস কান্ট্রি, because skill migration আপনার, if you spend 5 years under the skill migration you can apply for your settlement end of this leave period. তো যারাই আছে, যাদের স্পাউস আসছে এবং স্পাউস if or she can find a good job or someone sponsored them, so their dependent also can other way around can switch to this category. মাসুম, আমি কি আপনাকে ক্লিয়ার করতে পারছি কোয়েশ্চেন? হ্যাঁ, এটা আমি বুঝতে পেরেছি এখন। এটা আমার মনে হয় যে অনেকের জন্য এটা উপকারী হবে। কারণ অনেকেই বাংলাদেশ থেকে এইবার আমরা যারা দেখতে পেলাম যে যারা স্টুডেন্ট হিসেবে আসছেন, তারা স্পাউসকে সাথে করে নিয়ে আসছেন অনেকেই, এবং বেশিরভাগই যারা অলরেডি বিয়ে করে ফেলেছেন এবং হয়তো মাঝখানে লেখাপড়া শেষ করে কিছু সার্ভিসের মধ্যে ছিলেন, তারা আসলে এই সুযোগটা নিয়ে আসছেন, এবং এই কারণে এই প্রশ্নটি করা, এবং এই প্রশ্নটি আমার মনে হয় যে যারা এই ধরনের সিচুয়েশন এ আছেন তারা এটি এখন খুব ভালোভাবে বুঝতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে এই ওয়ার্ক পারমিটের ক্ষেত্রেও আমরা জানি যে অনেক ধরনের প্রতারণা হয়, অনেক ধরনের মিসলিড করা হয় অনেককে। সেই বিষয়গুলো আসলে কি, কি, এবং এ ধরনের কি কেস আপনাদের কাছে আসে, এবং কি বিষয় থেকে মানুষের সাবধান থাকা উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, আমি মেইনলি যে জিনিসগুলোতে মানুষ মিসলিড হয়, স্পেশালি যে মাসুম ভেরি রিসেন্টলি যে ওয়ার্ক পারমিটটা বা কেয়ার ক্যাটাগরিতে ওপেন করা হয়েছে সরকার এই ফেব্রুয়ারি ফ্রম দিস মান্থ। তো অনেকেই মনে করেন ফার্স্ট অফ অল যে এনিওয়ান ক্যান ব্রিং এ কেয়ারার। সো দেখেন, আপনি যদি পলিসিটা হোম অফিসও জানে যে মানুষ, দ্য পিপল ক্যান গেট কনফিউজড। তো তারা যেভাবে ওপেন করছে ইজ নট ইজি ও ইজ নট টাফ। The main thing is there is a shortage of occupations. That এই ক্ষেত্রে এই সেক্টরটাতে there is lots of vacuum, lots of shortage. The main aim of the government was to fill that shortage from anywhere, either from home or from abroad. And because the home cannot fill that vacuum, they already assessed that within the home is going to be a bit difficult to fill that vacuum. That's why they relaxed the rule to fill that vacuum. এখন কোয়েশ্চেন হইছে যে জিনিসটা মানুষ পিপল গেট কনফিউজ ইন ওয়ান অফ দ্য রিজন ইজ, অনেকে মনে করেন যে ফর এক্সাম্পল আই এম সিক ও আই এম এল্ডারলি, আই ক্যান ব্রিং এ কেয়ারার। নো, দেয়ার পলিসি গাইডেন্স এ ক্লিয়ারলি তারাও জানে যে এই ধরনের কোয়েশ্চেন বা দে মাইট এনকাউন্টার দিস ইস্যু। সেই কারণেই আপনার ওই রুলটাতে ক্লিয়ারলি বলা আছে অনলি এ কোম্পানি অথরাইজড বাই হোম অফিস ক্যান ব্রিং ও স্পন্সর্ড এ কেয়ারার। সুতরাং প্রথম কথা হইল দেয়ার মাস্ট বি a company who can sponsor you as a carer. The rule, এটা হলো আপনার নরমাল কোম্পানি, they can sponsor. Now what you need to prove as a carer, আপনার কি প্রুভ করতে হবে অথবা আপনার কি qualifications you need to hold. To be a carer, to be home carer, you don't need to be hold any professional qualification. আপনার প্রফেশনাল কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নাই, বাট ইউ মাস্ট বি স্পিক রাইট লিসেনিং। আপনাকে 4 কম্পোনেন্টের ইংলিশ ইউ মাস্ট পাস আপ টু B1 লেভেল। তো এই B1 লেভেলের ইংলিশ ইউ নিড টু পাস। ইফ ইউ পাস দোজ B1 level, then you need a police clearance certificate. Then you can, if you find a sponsor, you can apply and come to the as a carer visa to work in the United Kingdom. Now question is, আমি মাসুমের সাথে এর আগে একটা প্রোগ্রামে বলছিলাম, the problem is আমাদের যে দেশের সোশ্যাল স্ট্রাকচার এন্ড সোশ্যাল স্টিগমা is not familiar, we are familiar with this sector. তো আমরা এই সেক্টরটার সাথে ফ্যামিলিয়ার না। তো আমরা যেহেতু ফ্যামিলিয়ার না, এটা ইটস নট ইজি দ্যাট ইউ ডোন্ট নিড এনি কোয়ালিফিকেশন, বাট এট দ্য সেম টাইম ইউ নিড এ কোয়ালিফিকেশন, বা দে উইল আদার ওয়ে অ্যারাউন্ড দে উইল প্রোভাইড এ ট্রেনিং। সো ট্রেনিং প্রোভাইড করলে হাউ মাচ ইউ আর ক্যাপাবল অফ টেকিং ইন অন বোর্ড, আপনি ট্রেনিংটা অন বোর্ড নিয়ে কিভাবে ইউ ক্যান ডেলিভার, বিকজ দিস ইজ এ কাইন্ড অফ এ সেন্সিটিভ জব।
তো আমাদের কাছে অনেকেই আসেন প্রতিদিন, আমাদের অনেকেই আসলে আরো প্রতারণার শিকার হন যে আমি কেয়ারার ভিসা আমাকে নিয়ে আসবে, এত টাকা দিলে আমাকে সে ভিসা দিয়ে দিবে। দিস ইজ নট অ্যাকচুয়ালি কমপ্লিটলি ট্রুথ। তো আপনারা, আমি সবাইকেই বলবো, ডোন্ট চুজ ইয়ার ডাইভার্ট ওয়ে। আপনার শর্টকাট অথবা ডাইভার্ট ওয়ে অথবা কোনো এজেন্সির মাধ্যমে কথা শুনে আপনারা এই কারোর সাথে টাকা লেনদেন অথবা কোনো ধরনের ফিনান্সিয়াল কমিটমেন্ট, ডোন্ট ডু দ্যাট। কারণ আপনারা এই যে ক্যাটাগরিটা ওপেন হয়েছে সরকার অনলি টু বি ফিল দ্যাট ভ্যাকুয়াম এন্ড জেনুইন, দেয়ার ইজ এ জেনুইন শর্টেজ অকুপেশন ইন দিস ক্যাটাগরি। এবং যারা আসবেন অনেকেই আমি যারা অনেকে আগেও আসছেন, জানি আসার পরে কোম্পানিতে নট এনাফ আওয়ার, নট গেটিং এনাফ আওয়ার, দেন এগেইন কমপ্লেইন। দ্য অনলি প্রবলেম ইজ আপনি যদি আসেন, আপনাকে আপনার স্পন্সর বা কোম্পানি দে মাস্ট অফার ইউ এ minimum salary of 20,248 pound, around something that. So if your employer cannot provide you that salary, then end of the day you cannot settle in this country. So to be settled in this country, you need to be 5 years in the same category and meeting the salary requirement by the immigration rules. So the way this advertised by the agencies or so-called some of the people, but this is not how it is. Actually situation টা যেভাবে অ্যাডভার্টাইজ করা হইতেছে ইজ নট লাইক দ্যাট, যে আপনি 246 দিয়ে ইউ ক্যান কাম অ্যালং উইথ ফ্যামিলি, এটা এইভাবে কাজ করে না। কারণ আপনাকে সবার আগেই আমাদের বুঝতে হবে you must be approved by a company who hold the license from the home office. He or she can sponsor you. আপনি যদি কোনো স্পন্সর না থাকে আপনি চাইলেও এখানে আসতে পারবেন না। আর এখানকে দেখেন আমাদের স্পেশালি in the catering sector আমাদের অনেক we hold a lots of businesses, but in the care industry আমার জানা মতে there are very few Bengali companies we are holding. So এখানে আসলে we cannot take advantage of this sector honestly. সরকারের যে স্কিম বা এটার যে অ্যাডভান্টেজ আমরা চাইলেও এই সুযোগটা নিতে পারবো না। কারণ যারা মনে করেন ইন্ডিয়ান and শ্রীলঙ্কান, they are bringing their people. At the same time, they are also skilled. I'm not saying they're bringing ABC because they are skilled as well. They are familiar with this sector. So আমরা এই সুযোগটা নেওয়া আমি মনে করি মাসুম is going to be bit difficult and is not going to be viable for us as well. কারণ আপনি আসবেন, আসার পরে আপনি if you cannot provide that service, they will terminate your agreement because it's a kind of sensitive job. তো আমি সবাইকেই বলবো এই স্বপ্নটা না দেখার জন্য। আপনার যদি আসলে স্কিল থাকে অবশ্যই আপনি আসতে পারবেন, বাট নট লাইক দ্যাট হাউ ইট অ্যাডভার্টাইজ। আপনারা কারোর সাথে কোনো ফিনান্সিয়াল কমিটমেন্ট, কোনো ধরনের ডিলিংস, আমি সবাইকেই বলবো খুব সাবধানে এবং এটা যাতে আপনারা ইনভলভ না হন। জি মাসুম। জি, ধন্যবাদ শিপু আপনাকে। আসলে ফাইন্যান্সিয়াল ডিলিংস এর এই বিষয়টা সম্পূর্ণ কিন্তু অবৈধ এবং এটা এমনভাবে এই লেনদেনটা হয়ে থাকে সেটা কোনো প্রমাণ থাকবে না। সুতরাং আপনার ভিসা পাওয়ার পরে সেই টাকা আসলে ফেরত পাওয়ার নিশ্চয়তা আছে কিনা সেই বিষয়গুলো আসলে ভেবে দেখা উচিত। কারণ 18 থেকে 20 লক্ষ টাকা কিন্তু অনেক টাকা। সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা লেনদেন করার আগে এবং লেনদেনটা যেহেতু সম্পূর্ণ অবৈধ, এই লেনদেনটাই আসলে করা উচিত নয়। এটাই হচ্ছে আমাদের পরামর্শ। আপনার স্কিল থাকলে সেই স্কিল দিয়ে আপনি আসুন এবং সেক্ষেত্রে এই স্কিলের কারণেই আপনি যতটুকু আগাতে পারবেন এখানে সেটার পেছনে আসলে কোনো ধরনের টাকা পয়সার ইনভেস্টের প্রয়োজন নেই। আর যেটি বলছিলেন শিপু যে খুবই কম আসলে সংখ্যক বাংলাদেশি মালিকানাধীন কেয়ার সেক্টরের মানে কেয়ার সেক্টরে আমাদের ফুটপ্রিন্ট রয়েছে ব্রিটেনে। সেখান থেকে আসলে ভেরি ফিউ, তার মধ্যে থেকে আরো আসলে অনেক মানে খুব কম সংখ্যক প্রতিষ্ঠানের আসলে বাংলাদেশ থেকে লোক আনার সক্ষমতা রয়েছে অথবা সেই মানে কারণ বিজনেস গুলো আসলে এখানকার কেয়ার সেক্টরের তুলনায় বাংলাদেশি যেই সব প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা আসলে খুবই ছোট প্রতিষ্ঠানগুলো, মানে টোটাল কেয়ার ইন্ডাস্ট্রির তুলনায়। সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো আসলে কতটুকু বাস্তবসম্মতভাবে লোক আনতে পারবে সেই বিষয়গুলো আসলে আপনাদের খোঁজ খবর নেওয়া উচিত বলে আমরা মনে করি। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আছি। আপনাদের আজকে সুবিধার্থে আমরা একটা নাম্বার সংযুক্ত করেছি +447448357665। আপনারা এই নাম্বারে আপনারা সরাসরি ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও ফোন করতে পারেন। আমি জনাব শিপুকে দেখবো যে রিকোয়েস্ট করবো যে আপনি একটু দেখেন কোনো ফোন ছিল কিনা, অথবা যেহেতু ফোন আমরা সাইলেন্ট করে রেখেছি সেক্ষেত্রে একটু দেখার জন্য বললাম। এবং এছাড়াও আপনারা এই নাম্বারটিতে আপনারা পরবর্তীতেও যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব যে এবং এই অনুষ্ঠানটি আমরা প্রতি সপ্তাহে ঠিক একই সময়ে করার চেষ্টা করব।
এবং একই সময়ে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং আপনারা যারা এই নাম্বারে ফোন করে আপনাদের প্রশ্নগুলো রাখবেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এখন আমরা আসলে আচ্ছা মাসুম, সরি, আমি আপনাকে আরেকটা জিনিস আমি মাঝখানে বলতে চাই। যারা আসলেই আমরা প্রতিদিন অনেক ফোন কল পাই, তো আমি সবাইকে এটাই অ্যাডভাইস করি মাসুম, যে আপনি যদি আসলেই মনে করেন দ্যাট ইউ ক্যান কাম অ্যান্ড টু ওয়ার্ক ইন দ্য ইউকে ইফ ইউ বিলিভ দ্যার স্কিলস। এখানকার বেশিরভাগ কোম্পানি যে যে কোম্পানিগুলো আছে, কেয়ারার কোম্পানি এস্টাবলিশড, দে অ্যাডভার্টাইজ দেয়ার জব ইন এ ডিফারেন্ট এজেন্সিস। সো ইউ ক্যান, আপনারা আসলেই, আমি যারা ইয়ং ভাই বোনেরা যারা দেশে আছেন, you can Google those companies, you can put your CV, you can put through an application. If they like you, they will contact with you, they might recruit you, rather than going through an agency. Of course আমি বলি নাই যে যারা এখানে অনেক approved human resource agency আছে, they are something different, but apart from that সকল এজেন্সির কাছে যাওয়ার চেয়ে আপনারা, you can put forward your application, আপনার application can online, there are lots of companies around there, they put their vacancies online, so you can apply, you put your CV in, you write to them. If they like you, if they wanted to recruit you, they can do so. So আমি এই অ্যাডভাইসটা করবো, rather than going through in different agency and dealing illegal monies, this which is clearly forbidden under the Home Office. ধন্যবাদ মাসুম। ধন্যবাদ শিপু। আমরা মনে হয় যে আজকে আমাদের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে মোটামুটি আপনাদের সাথে কথা বলতে পেরেছি। আমাদের বিষয়গুলো ছিল অ্যাসাইলাম এবং ওয়ার্ক পারমিট এবং অ্যাসাইলামের মোটামুটি আমরা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এর বাইরে দুই একটি প্রশ্ন এসেছিল, সেগুলোর উত্তর আমরা দিয়েছি। আমার মনে হয় যে আপনারা আজকের অনুষ্ঠান আমরা এখানেই তো কনক্লুড করব এবং আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আবার আপনাদের সাথে সংযুক্ত হওয়ার আশা রইল, আশা রাখি আমরা সংযুক্ত হব এবং সেক্ষেত্রে আপনাদের অংশগ্রহণ আমরা চাই। আপনারা এর ভিতরে আপনাদের যেসব ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্নগুলো রয়েছে আপনারা আমাদের যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা সরাসরি কল করে রাখতে পারেন। আমরা আগামী সপ্তাহে সেগুলো আপনাদেরকে আবারও মানে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমাদের নাম্বারটি হচ্ছে 00447448357665। এই নাম্বারে আপনাদের ফোন করার জন্য অনুরোধ করছি এবং এই নাম্বারটি আপনারা সবসময় আমাদের এই অনুষ্ঠানের জন্য আমাদের ডেডিকেটেড থাকবে। সেক্ষেত্রে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ মিজানুর রহমান শিপু আপনাকে। আজকে এই ছুটির দিনে 26 ফেব্রুয়ারি শনিবার আপনি এই যে প্রায় ঘন্টাখানেক আমরা ব্রিটিশ ইমিগ্রেশনের বিভিন্ন বিষয়, বিশেষ করে অ্যাসাইলাম এবং যেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওয়ার্ক পারমিট, এই দুটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি। সামনের সপ্তাহে হয়তো আমরা ডোমেস্টিক ভায়োলেন্স এবং এখানকার পারিবারিক যে বিভিন্ন বিষয় সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনাদের কাছ থেকে এই সংক্রান্ত প্রশ্ন আশা করছি। সবাই ভালো থাকবেন। শিপু, আপনি সর্বশেষ কি বলবেন দর্শকদের 1 মিনিটে? ধন্যবাদ যারা আজকে আমাদের সাথে এই অনুষ্ঠানটা দেখেছেন এবং যারা আমাদেরকে কোয়েশ্চেন করেছেন, ধন্যবাদ সবাইকে। সবার শেষে আমি এই কথাটুকুই বলবো, আপনাদেরকে আমরা এই প্রোগ্রামটা করার মেইন উদ্দেশ্য হলো আপনাদের সাথে, আপনাদের কোয়েশ্চেন শুনে আপনাদের সাথে কথা বলা, একটা আইনি ধারণা দেওয়া। যেহেতু আপনাদের সাথে কথা বলার সময় বা কথা যতটুকু পারি কথা বলি, আপনারা উই আর নট সিইং এনি ডকুমেন্টস, তো আমাদের এই অ্যাডভাইসটা হবে অনলি বিকজ অফ ইউর হোয়াট ইউ এক্সপেক্ট ফ্রম ইউ। আমরা আপনাদের যা শুনতেছি তার উত্তর দিচ্ছি, তো আপনারা স্টিল আপনাদের অ্যাডভাইস করব, আপনাদের আমাদের অ্যাডভাইসের উপরে ফুললি রিলাইড না হয়ে আপনারা কোনো নিয়ারেস্ট আপনাদের ইমিগ্রেশন সলিসিটর বা ইমিগ্রেশন বিশেষজ্ঞ কারোর সাথে পেপার নিয়ে তার সাথে কথা বলে তারপরে কোনো সিদ্ধান্তে যাওয়া। এবং আশা করি ইনশাল্লাহ নেক্সট শনিবারে আমরা আবারও নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসবো এবং আশা করি আপনারা সবাই এই পর্যন্ত ভালোই থাকবেন। ইনশাল্লাহ শনিবারে আবার আপনাদের সাথে কথা হলো এবং ধন্যবাদ মাসুম এবং ধন্যবাদ রানার টিভিকে। ধন্যবাদ শিপু। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ যে আসলে এই ধরনের লিগ্যাল অ্যাডভাইস সংক্রান্ত যে প্রোগ্রামগুলো আসলে ব্রিটেনে হয়ে থাকে সেখানে আসলে একটি ধারণা মাত্র দেওয়া হয় বা আপনার কথার প্রেক্ষিতে একটি পরামর্শ দেওয়া হয়। এটি কিন্তু আসলে আইনের যে সর্বোচ্চ পরামর্শ সেটি নয়। সেটি দেওয়ার জন্য আসলে আপনার ডকুমেন্টস আপনার সাথে 1 to 1 বসে সেটা নিয়ে কথা বলা উচিত এবং আমার মনে হয় যে সেক্ষেত্রে আপনাদের যেসব আইনি জটিলতার মধ্যে আপনারা রয়েছেন সেগুলো নিয়ে দেরি না করে আপনাদের পরিচিত বা বিশ্বস্ত এবং নিকটস্থ আইনজীবীর সাথে আপনারা কথা বলবেন। কথা বলে তারপরে আপনারা সেখান থেকে ধারণা নিবেন। এই অনুষ্ঠান থেকে আমরা শুধুমাত্র ধারণা দেওয়ার চেষ্টা করি এবং ধারণা নেওয়ারও চেষ্টা করি। আপনাদের কথার প্রেক্ষিতে আসলে যেটি পরামর্শ দেওয়া হয় এটি আসলে, আবারও বলছি, এটি আসলে সর্বোচ্চ আইনি পরামর্শ নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নিরাপদে থাকবেন। আবারও আগামী সপ্তাহে ঠিক একই দিনে একই সময়ে মানে দুপুর ২টায় আপনাদের সাথে যুক্তরাজ্যের সময় দুপুর ২টায় এবং বাংলাদেশ সময় রাত ৮টায় আপনাদের সাথে দেখা হবে। আপনারা জানেন যে একটি যুদ্ধ চলছে ইউরোপের ভিতরে ইউক্রেন এবং রাশিয়ার। সেখানে সেই যুদ্ধটির দ্রুত অবসান আমরা কামনা করছি। সেখানে আসলে আজকে সবচেয়ে কঠিনতম দিন অতি অতিক্রম করছে সেখানে রাজধানীর ভিতরে আজকে প্রচন্ড গুলাগুলি এবং বোমা বর্ষণ হচ্ছে। এর পাশাপাশি সেখানে প্রায় ১,৫০০ বাংলাদেশী বসবাস করেন। সেই ১,৫০০ বাংলাদেশীদের মধ্যে হয়তো ৫ থেকে ৭০০ বাংলাদেশী ইতিমধ্যেই তারা রোমানিয়া এবং পোল্যান্ডের সীমান্ত পার হয়ে তারা প্রবেশ করেছেন অন্য দেশে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনো প্রায় ৫ শতাধিক বাংলাদেশী আটকা পড়ে গিয়েছেন। রাজধানী কিয়েভে এখনো অনেক বাংলাদেশী আটকা পড়েছেন এবং কিয়েভে আজকের যে সিচুয়েশন সেখান থেকে আসলে বের হওয়ার আর কোনো সুযোগ নেই। সুতরাং এই পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানই পারে একমাত্র সেখানকার অধিবাসী যারা আছেন তাদেরকে রক্ষা করতে, বিশেষ করে বাংলাদেশী যারা আছেন তাদের সুরক্ষা কামনা করছি। সেখানকার অধিবাসী যারা আছেন, ইউক্রেনের নাগরিক যারা আছেন, সেখানে যারা বসবাস করছেন বিভিন্ন দেশের মানুষ তাদের সুরক্ষা কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।